প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা রাখি এই করোনাকাল মুহূর্তে তোমরা বাসায় সকলে সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং আমি এটাও আশা রাখি তোমরা সময়টা অহেতুক নষ্ট না করে লেখাপড়ার পেছনে আছো। তো আজকে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে আজকে আমার বোর্ডের আলোচ্য বিষয় আছে ন্যারেশন পার্ট 1। আমি গতদিন ট্যাগ কোশ্চেন পার্ট 3 যখন শেষ করছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে আমি একটা গ্রামারের ভিতরে অন্য আরেকটি গ্রামার আমি উপস্থাপন করি না, কেননা এটিতে স্টুডেন্টের বুঝতে সমস্যা হয়। আমি একটা টপিকস ধরব এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিত্তিতে সেই গ্রামারটি শেষ করব ইনশাল্লাহ। তো গতদিন আমি ট্যাগ কোশ্চেন শেষ করেছি। গতদিন আমি বলছিলাম আগামী ক্লাসে আমি ন্যারেশন পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভিত্তিতে আমি তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো তোমরা এই ন্যারেশনে পার্ট 1, পার্ট 2, 3 যদি ফুল মনোনিবেশ সহকারে বোঝার চেষ্টা করো তো আমি আশা রাখি ট্যাগ কোশ্চেন যেমনিভাবে তোমরা সহজে বুঝেছো, ন্যারেশন গ্রামারটা যতই জটিল হোক না কেন তোমরা সহজে তেমনিভাবে বুঝবে। তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাঁকুড়া জেকে মাধ্যমিক বিদ্যালয় এখানে লেখা আছে। তো এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আশা করা যায় যে আমার সহ বাঁকুড়া জেকে মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক এবং শিক্ষিকাগণের ক্লাস তোমরা পাবে। তো ট্যাগ কোশ্চেন পূর্বে তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিত্তিতে সার্চ করলে ট্যাগ কোশ্চেনটা দেখতে পাবে। তো আমি এখন আমাদের আজকের আলোচ্য বিষয়ে আসি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। তো এখানে লেখা আছে ন্যারেশন শব্দের অর্থ উক্তি। আমরা যা কিছু বলি তাই উক্তি, তা নিজের কথা হোক আর অন্যের বক্তব্য উপস্থাপন হোক, যেমনিভাবে উপস্থাপন করি না কেন তার সঠিক অর্থ দাঁড়াবে হচ্ছে উক্তি। এই ন্যারেশন এই প্রশ্নটি আসবে অষ্টম শ্রেণী থেকে শুরু করে একাদশ, দ্বাদশ এবং বিএ ডিগ্রি সেকশনেও পাস কোর্সের যে ইংরেজি কোর্স আছে কম্পালসারি ইংলিশ, এখানেও এই ন্যারেশন আছে। তো তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ন্যারেশনটা দেখবে, যদি ভালোভাবে এটাকে তোমরা ফলো করো তাহলে পরবর্তী স্টেপে তোমাদের এটা সহজ হবে। এটি অষ্টম শ্রেণীর কোশ্চেন নম্বর 12 ন্যারেশন আসবে। নবম এবং দশম শ্রেণীর কোশ্চেন নম্বর 5-এ আসবে দ্বিতীয় পত্রের। তো এখন আমি মূল বিষয়ে আসি। তো ন্যারেশন হচ্ছে 2 প্রকার। আমি খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ন্যারেশন 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আমরা অনেকে ডাইরেক্ট বলে থাকি। তো ডিরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। এখানে আমরা ব্র্যাকেটের মাধ্যমে নির্দেশ করে দিয়েছি যেটি প্রশ্ন আকারে দেওয়া থাকবে। তার মানে ডিরেক্ট ন্যারেশন যেটা থাকবে এটা প্রশ্ন আকারে থাকবে। নাম্বার 2 আছে ইনডিরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি। এই প্রশ্ন থেকে যেটা উত্তর করতে হবে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে উত্তর যেটি করব সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যদিও ইন্টারমিডিয়েটে অবশ্য অনেক সময় ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলে। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বেসিক্যালি এটাই বেশি আসে। আর জেএসসি এবং এসএসসিতে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসে না, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে। তো তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টটা যদি ভালো বুঝতে পারো তাহলে ইনডিরেক্ট থেকে ডিরেক্টটাও বুঝতে পারবে। এটা শুধুমাত্র এইচএসসির ক্ষেত্রে। আর জেএসসি এসএসসির ক্ষেত্রে তোমরা শুধু ফলো করবে ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়। তো ডিরেক্ট ন্যারেশনে 2টি অংশ থাকে। নাম্বার 1 আছে রিপোর্টেড ভার্ব বা রিপোর্টিং ভার্ব, যেটাকে আমরা সংক্ষেপে আরভি বলতে পারি। এর অবস্থান কোথায়? এটি ইনভার্টেড কমার বাইরে থাকবে। নাম্বার 2 রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ, আমরা সংক্ষেপে যেটাকে আরএস বলি, এর অবস্থান আছে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তো আমরা যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এটা যদি এর অবস্থান যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি, নির্ণয় করতে পারি,
তাহলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা আমাদের জন্য সহজ হবে, কেননা এই আরবি অংশ এবং আরএস অংশ এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিকস। তো এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেওয়া আছে হি সেড টু মি আই হ্যাভ ডান দি ওয়ার্ক। এখানে ইনভার্টেড কমার ভিতরে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা শুরু আছে, ইনভার্টেড কমা শেষ। তার মানে ইনভার্টেড কমার ভিতরে এখানে বাক্য আছে আই হ্যাভ ডান দি ওয়ার্ক টুডে। তো আমরা বলছি যেটি ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটা হচ্ছে আরএস অংশ, অর্থাৎ রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড স্পিচ। এবং ইনভার্টেড কমার বাইরে যে অংশ থাকে সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব বা আরবি অংশ। এখন এই রিপোর্টিং ভার্ব অংশটি ইনভার্টেড কমা যুক্ত বাক্যে মানে আরএস অংশের বাম পাশেও থাকতে পারে, আবার আরএস অংশের ডান পাশেও থাকতে পারে। তো এতক্ষণ আমরা দেখলাম যে ডিরেক্ট ন্যারেশন কি। ডিরেক্ট ন্যারেশনে যে দুইটি অংশ থাকে, আরবি অংশ এবং আরএস অংশ। এখন আমি পূর্বে আলোচনা করেছি যে ডিরেক্ট ন্যারেশনটা প্রশ্নে থাকে, প্রশ্ন আকারে, এবং তার থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে উত্তর হিসাবে। তো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার মৌলিক 5টি নিয়ম আছে। এই মৌলিক 5টি নিয়ম যে মুখস্থ রাখবে অতি সহজ, কিন্তু মৌলিক যে 5টা নিয়ম যে মুখস্থ রাখবে তার জন্য ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করা খুবই সহজ। তো এখন আমি এই ন্যারেশনের 5টি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার মৌলিক 5টি নিয়ম আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা এটা বোঝার চেষ্টা করবে। তো আমরা এবার দেখি যে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হলে মৌলিক যে 5টি নিয়ম জানতে হবে, সেই মৌলিক 5টি নিয়ম নিম্নে দেওয়া আছে, আমরা সেই বিষয়ে জানব। আমি আবারও বলছি তোমাদের গুরুত্ব বোঝার জন্য যে 5টি মৌলিক নিয়ম যে জানবে এটাকেই বলে গ্রামারের বেসিক, এই ন্যারেশনের বেসিক। এই মৌলিক 5টি নিয়ম যে জানবে তার কাছে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করা অতীব সহজ। তো এটা আমরা গুরুত্ব সহকারে বুঝবো। এখানে নাম্বার 1-এ দেওয়া আছে, 1 নম্বর নাম্বারে দেওয়া আছে যে আরবি এর পরিবর্তন বা রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 1 নম্বর আছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে কনজাংশন যুক্তকরণ। যে ইনভার্টেড কমাটি আরবি অংশ শেষ এবং আরএস অংশের শুরুতে যে ইনভার্টেড কমা থাকবে সেই কমাটা উঠিয়ে আমরা কনজাংশন যুক্ত করব। নাম্বার 3 হচ্ছে আরএস বা রিপোর্টিং স্পিচ অংশে যে দুই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি থাকবে সেটি আরএস অংশ, এই আরএস অংশের সাবজেক্টের পার্সনের পরিবর্তন। নাম্বার 4 আরএস অংশে ভার্বের পরিবর্তন, আরএস অংশের ভিতরে যে সাবজেক্টের পর যে ভার্ব থাকবে সেই ভার্বের পরিবর্তন। নাম্বার 5 হচ্ছে আরএস অংশের শেষাংশ বা সময় সংবলিত অংশ যদি থাকে, এটি অনেক সময় এই 4টায় সীমাবদ্ধ থাকে, 4টা অবধারিত থাকবে। 5 নম্বরটা অনেক সময় কোনো বাক্যে থাকতে পারে, আবার কোনো বাক্যে নাও থাকতে পারে। তো যে বাক্যে থাকবে তাহলে সেই অংশের আমাদের পরিবর্তন করতে হবে। আমি আবারও বলছি, নাম্বার 1 হচ্ছে আরবি অংশের রিপোর্টিং ভার্বের পরিবর্তন। নাম্বার 2 ইনভার্টেড কমা উঠিয়ে কনজাংশন যুক্তকরণ। নাম্বার 3 রিপোর্টিং স্পিচ অংশে যে সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্সের সাবজেক্টের পার্সনের পরিবর্তন। নাম্বার 4 আরএস অংশের ভার্বের পরিবর্তন। নাম্বার 5 আরএস অংশের যে রিপোর্টিং স্পিচ অংশের যে সেন্টেন্স থাকবে তার শেষাংশ বা সময় সংবলিত অংশ যদি থাকে তাহলে তার পরিবর্তন। এখন তো আমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এগুলো আমরা কিভাবে পরিবর্তন করব। তো ন্যারেশন আসলে একটা সূক্ষ্ম গ্রামার, এটা অতি সংক্ষেপে বোঝার বিষয় না, এটি বিস্তারিত আলোচনা। আমি পরবর্তী স্টেপ বাই স্টেপ তোমাদের বিস্তারিত সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো এর পরবর্তী সবগুলো যে কীভাবে আমরা ভার্বের পরিবর্তন করব, তারপরে ইনভার্টেড কমা উঠে
কখন কোন কনজাংশন বসবে সেটা, তারপর ভার্ব কীভাবে পরিবর্তন করতে হয়, সাবজেক্ট কীভাবে পরিবর্তন করতে হয়, তার সবগুলো আমি বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ধৈর্য ধরে এই ক্লাসটি ফুললি কনসেন্ট্রেট দিয়ে এই ক্লাসটি তোমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। তো এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমি এই 5টি বিষয়ে আলোচনা করব। তোমরা এখানে প্রশ্ন লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি আগেই বলেছি যে ডিরেক্ট ন্যারেশন এটা প্রশ্নে থাকবে আর উত্তর হিসেবে আমাদেরকে ইনজেক্ট করতে হবে। তো আমরা একটা বাক্য মানে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনজেক্ট করার মাধ্যমে আমি পূর্ববর্তী যে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি এই একটা বাক্যের যদি সমাধান করি তাহলে মনে করি আজকের ট্যাগ কোশ্চেনের 50% তোমরা বুঝে যাবে, আর বাকি 50% পর্যায়ক্রমে বিস্তারিত বিষয়ে সেই সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে প্যাসেজ ন্যারেশনে যারা সেন্টেন্স ন্যারেশন পারবে তারা প্যাসেজ ন্যারেশনও পারবে। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ন্যারেশনে আমাদের 3টা গ্রামার 3টা পার্টের উপরে মানে খুবই জোর দিতে হবে। নাম্বার 1 হচ্ছে পার্সন কি, এই পার্সন সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে ভার্ব, ভার্ব মিন্স টেন্স, আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে এই টেন্স সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা থাকতে হবে, কারণ পার্সন টেন্স যদি না জানি তাহলে ন্যারেশন করা সম্ভব না। নাম্বার 3 হচ্ছে সেন্টেন্স, কেননা ন্যারেশন আসে 5টা সেন্টেন্সের উপরে। তো সেন্টেন্সে যে মিনিংফুলি সেন্টেন্স অর্থগত যে সেন্টেন্স 5 প্রকার আছে এই 5 প্রকার সেন্টেন্স কাকে বলে এবং তার চিনিবার উপায় এইগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে। তো আমি যেভাবে তোমাদেরকে ন্যারেশন বোঝাবো যারা টেন্স পার্সন এবং সেন্টেন্সে দুর্বল আছে, যদিও আমি সেন্টেন্স সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব, যদিও আমি তোমাদেরকে টেন্স সম্পর্কে এবং সেন্টেন্স সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেব, তারপরেও বলি যারা মনে করছো যে সমস্ত স্টুডেন্টরা যে স্যার আমরা টেন্স এবং সেন্টেন্স এবং পার্সনে তো অনেক দুর্বল, আমরা কি ন্যারেশনে পারবো না, তো তাদের জন্য আমার পরামর্শ হলো যে এগুলো সম্পর্কে তো অবশ্যই তোমাদেরকে সম্যক ধারণা রাখতে হবে, কারণ গ্রামার কিন্তু শুধু ন্যারেশন নয়, আরও গ্রামার আছে, ভার্ব কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্স কানেক্টর, তারপরে ট্রান্সফরমেশন, এই সকল ক্ষেত্রে তোমার টেন্স এবং পার্সন এবং সেন্টেন্স জানা লাগবে, তা নাহলে সমাধান করা সম্ভব নয়। তারপরেও তোমাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করি যে এই বিষয়ে যাদের দুর্বল ধারণা আছে তারাও এই গ্রামারগুলো যদি আমার ক্লাসগুলো সুন্দরভাবে মানে গুরুত্ব সহকারে তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। যাক, আমরা আমাদের মূল কথায় আসি। এখানে তোমরা লক্ষ্য করছো যে ডিরেক্ট ন্যারেশনে যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশকে আমরা আরএস অংশ বলি, আর ইনভার্টেড কমার বাইরের অংশকে আমরা আরবি অংশ বলে আমি পূর্বেই বলেছি। তো আমি এবার এই 5টা নিয়মের ভিত্তিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি নাম্বার 1-এ লিখছি যে আরবি অংশের ভার্বের পরিবর্তন। তো আমাকে আগে আরবি অংশটা চিনতে হবে। আরবি অংশটা কোনটা? আরবি মানে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব। আমরা বলছি রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব অংশটা ইনভার্টেড কমার বাইরের অংশ থাকে। তো নিঃসন্দেহে হি সেড টু মি, এইটা হচ্ছে আরবি অংশ, অর্থাৎ রিপোর্টিং ভার্ব অংশ। তার নাম্বার 1-এ বলছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এখানে রিপোর্টিং ভার্ব কি? সেইড। তো প্রথমে আমরা সেইডের পরিবর্তন করব। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এই সেইডের পরিবর্তন আমরা কিভাবে করব? তো সেইডের পরিবর্তন করতে হলে আমাকে অবশ্যই আরএস অংশটা কোন সেন্টেন্সে আছে, আরএস অংশের ভিতরে অবশ্যই 5টা সেন্টেন্স মিনিংফুলি যে অর্থগত যে 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, অবশ্যই এই 5টা সেন্টেন্সে যে কোনো একটা সেন্টেন্স থাকবে। তো আমাকে আগে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি এখন তোমাদের যে ন্যারেশনটা বোঝাচ্ছি এটা হচ্ছে সেন্টেন্স ন্যারেশন। তো সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে আমাদের ধারণা থাকলে পরবর্তী আমাদের যে প্রশ্ন আসবে প্যাসেজ ন্যারেশন, তখন সেটা আমরা খুব সহজভাবে পারবো, কারণ এটা হচ্ছে গোড়া। আমরা যদি গোড়ায় নাই বুঝি তাহলে আমরা আগা সুন্দরভাবে বুঝতে পারবো না। তো আগে আমি সেন্টেন্স ন্যারেশন আগে বুঝাই। তো এই আরবি অংশের সেইড বা ভার্বের পরিবর্তন করতে হলে আমি বলছি আরএস অংশের সেন্টেন্স লক্ষ্য রাখতে হবে যে আরএস অংশের ভিতরে কোন সেন্টেন্স আছে। অবশ্যই আমি 5টা সেন্টেন্স সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব, শুধু আজকে পার্ট 1 বোঝানোর জন্য আজকে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ন্যারেশন আসলে কিভাবে উত্তর করতে হয়।
তো এখানে পাঁচটা সেন্টেন্সের এখানে বাক্যটা আছে আই হ্যাভ ডান দি ওয়ার্ক টুডে। নিঃসন্দেহে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা যারা সেন্টেন্স সম্পর্কে বোঝো তারা ইজিলি আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো যে আই হ্যাভ ডান দি ওয়ার্ক, এটা ওয়ার্ক টুডে একটা নিঃসন্দেহে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা আরবি অংশের যেহেতু এক নম্বর আছে আরবি অংশের ভাবে পরিবর্তন, তো আরবি অংশের ভাবে পরিবর্তনে সেইডের পরিবর্তে আমরা সেইডও বসাতে পারি, আবার টোল্ডও বসাতে পারি। তো মেজরিটি ক্ষেত্রে আমরা সেই দিয়ে আমরা সেই দিয়ে আজকে উদাহরণ শেষ করব ইনশাআল্লাহ। তো এখানে সেইডের পরিবর্তে আমরা সেইডি বসাবো। তো ভাবের পরিবর্তন সেইডির পরিবর্তে সেইডি বসবে। কেন বসবে? কেননা আরবি অংশের ভার্বটা সেইটা নির্ভর করে আরএস অংশের সেন্টেন্সের উপরে। এখানে আরএস অংশের সেন্টেন্স আছে অ্যাসার্টিভ, তো আরবি অংশের সেইডির পরিবর্তে ভাবের পরিবর্তনে সেইডি বসে যাবে। তারপরে হচ্ছে তুমি আমরা বসাই দিলাম। নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা উঠায়া কনজাংশন যুক্ত করো। তো কনজাংশন ন্যারেশনে সাধারণত কনজাংশন বসবে দ্যাট, ইফ এবং ডব্লিউএস আর টু। তো দ্যাট, ইফ, ডব্লিউএস এবং টু এর কোনটা বসবে এখানে? তো এই বিষয়ে আমি ছক আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে আজকে উদাহরণ দিয়ে শেষ না, আজকে আছে পার্ট 1। আমি কোন সেন্টেন্সে কোন কনজাংশন বসবে, ভার্ব কি পরিবর্তন হবে, তারপরে যে 5 নম্বর নিয়মে কি পরিবর্তন হবে, এটা 3টা ছক আছে। আমি 3টা ছক আগামী পার্ট 2 এ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই 3টা ছক যদি তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং ভালোভাবে দেখো তাহলে আজকে 50% তোমাদের হবে, আর 3টা ছকে 20% আছে, 70% তোমাদের হয়ে যাবে। তো পার্ট 2 এ তোমরা আশা করা যায় আমাদের সাথে সংযুক্ত থাকবে। তো যাই হোক আমি আবারও আসি যে নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা উঠায়া কনজাংশন যুক্ত করো। তো ইনভার্টেড কমা উঠায়া কনজাংশন যেটি বসবে দ্যাট বসবে কি টু বসবে কি ইফ বসবে, এটাও ডিপেন্ড করবে তোমার এই আরএস অংশের সেন্টেন্সের উপরে। তো আমি পূর্বেই বলেছি আরএস অংশের সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো যদি আরএস অংশের অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তো ইনভার্টেড কমা উঠে কনজাংশন বসে দ্যাট। 2 নম্বর নিয়ম গেল। নাম্বার 3 হচ্ছে আরএস বা রিপোর্টিং স্পিচ অংশের সাবজেক্টের পরিবর্তন। আমরা এবার আরএস অংশের ভিতরে ঢুকে আসি। তো এখানে এই যে ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স আছে আই হ্যাভ ডান দি ওয়ার্ক টুডে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আছে আই। তো আই আমি বলেছি যে পারসন সম্পর্কে জানতে হবে। তো আইটা কোন পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার। তো আমরা আগে ফার্স্ট পারসন বলি, আইটি হচ্ছে ফার্স্ট পারসন। তো আমরা আরএস অংশের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তার আগে আমরা আরবি অংশের যে সাবজেক্ট আছে এটাকে আমরা ফার্স্ট ধরি, যে হি আছে এটা ফার্স্ট ধরি, আর এই যে ভি অবজেক্ট আছে এটাকে আমরা সেকেন্ড ধরি। আমি জেনারেল নলেজ এটা বোঝানোর জন্য তোমাদেরকে যে সহজে যাতে তোমরা এই সাবজেক্টের পরিবর্তনটা বসাতে পারো, এটা জেনারেল নলেজ হিসেবে আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে আছে ফার্স্ট পারসন। তো আমরা আরবি অংশের সাবজেক্ট মানে হি, এই যে হি যাই থাকুক না কেন সাবজেক্টকে আমরা ফার্স্ট ধরবো, আর অবজেক্ট যাই থাকুক না কেন অবজেক্টকে আমরা সেকেন্ড ধরবো। অবশ্যই অনেক সময় অবজেক্টটা উজ্জ্ব থাকে, তো আমরা পূর্বের বাক্য দেখলে আমরা নির্ণয় করতে পারবো অবজেক্টটা কে বলছে। তা সাবজেক্ট হবে ফার্স্ট, অবজেক্ট হবে সেকেন্ড, আর এখানে আছে যে ফার্স্ট, তাহলে ফার্স্টের সাথে মিল হচ্ছে ফার্স্ট। তো আনডাউনলি এখানে আমরা হি বসাবো, যেহেতু এখানে ফার্স্টের সাথে ফার্স্ট মিল হচ্ছে হি। এখানে যদি রহিম থাকতো তাহলে আমরা এখানে রহিম না লিখে তারপর আমরা লিখতাম হি এবং ব্র্যাকেটে আমি রহিম দিয়ে দিতাম। তো আমাদের নাম্বার 3 আমরা বুঝলাম যে রিপোর্টিং স্পিচ অংশের সাবজেক্টের পার্সনের পরিবর্তন। নাম্বার 4 হচ্ছে ভার্বের পরিবর্তন। এখানে ভার্ব আছে হ্যাভ এবং ডান, একটা আছে সাহায্যকারী ক্রিয়া। তো তোমাদেরকে টেন্স যদি উইক থাকো তারপরেও তোমরা সহজে ভার্বকে পরিবর্তন করতে পারবে এভাবে যে যদি 2টা ভার্ব থাকে তাহলে আমরা প্রথম ভার্বের পরিবর্তন করব। এরও অবশ্যই ছক আকারে তোমাদেরকে দিয়ে দেবো যে ডিরেক্ট ন্যারেশনে ভার্ব হিসেবে কি থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে ভার্ব কি হবে। তো যদি 2টি ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বে পরিবর্তন করতে হবে। এক্সেপশনাল একটা আছে, সেটা মডেল অক্সিলারির সাথে যদি কখনো হ্যাভ যুক্ত থাকে, যেমন কুড হ্যাভ, শুড হ্যাভ থাকে, ওই ক্ষেত্রে আমাদের প্রথম ভার্ব এর পরিবর্তনের সাথে সাথে দ্বিতীয় ভার্বেরও পরিবর্তন করতে হয়। কিন্তু এই মডেল অক্সিলারি হ্যাভ ব্যতীত আর যত ভার্ব আছে যদি 2টা ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বের পরিবর্তন করলে আমাদের দ্বিতীয় ভার্বের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এখানে প্রথম ভার্বের আছে হ্যাভ। তো যদি ডিরেক্ট ন্যারেশনে হ্যাভ থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে হ্যাভের পরিবর্তে আমাদের বসাতে হবে হ্যাড। তো
তো হ্যাভের পরেও ভার্ব আছে ডান পাস্ট পার্টিসিপল হয়, হ্যাডের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেই ডানে বসে যাবে। এজন্য সহজ নিয়ম আছে, যদি দুইটা ভার্ব থাকে প্রথম ভার্বে পরিবর্তন করলে দ্বিতীয় ভার্বের আর কোনো পরিবর্তন করা লাগে না। তো যদি হ্যাভ হ্যাজ থাকে ডিরেক্ট নারেশনে, উত্তরে ডিরেক্ট নারেশনে হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড বসে আর ডান বসাই দিলাম। তারপর দি ওয়ান, এটা আমাদের কোনো আলোচ্য বিষয় না। আমরা 5 নম্বর 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে আরেস অংশের শেষাংশ বা সময় সংকলিত অংশের পরিবর্তন। আমি এর আগে বলে রাখি যে ভার্বের পরিবর্তন এটা হচ্ছে নাম্বার 4 যে আরেস অংশের ভার্বের পরিবর্তন আমি পরপরই দেখাই দিয়েছি এখানে, যে আরেস 4 নম্বর নিয়ম আছে যে ভার্বের পরিবর্তন আমি দেখাই দিলাম। 5 নম্বর হচ্ছে আরেস অংশের শেষাংশ বা সময় সংকলিত অংশ যদি থাকে। এখানে সময় সংকলিত অবশ্যই আছে, এখানে টুডে, টুডে একটা সময় মানে আজ, তা যদি সময় সংকলিত অংশ থাকে তাহলে তার পরিবর্তন। তো টুডে থাকলে টু যুক্ত যদি কখনো কোনো সময় থাকে তাহলে টু এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো, এবং টু এর পরে যে সময় থাকবে টুর পরিবর্তে দ্যাট বসাই, সেই সময়টা আমরা সরাসরি বসাই দেব। এখানে টু আছে, তো টু এর পরিবর্তে দ্যাট, তারপরে সময় আছে ডে, আমরা দ্যাট ডে বসালাম। তো তোমাদের এই যে সময়ের পরিবর্তন, ডে কে কি সময় থাকলে ডে কে তার পরিবর্তে কি সময় বসবে, এরূপ ভাবে মোট 3টা ছক আছে। প্রথম ছক হচ্ছে যে আরেস অংশে কোন সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমা উঠায় কনজাংশন কি বসবে, তারপরে আরবি অংশে সেইডের পরিবর্তে ভার্ব হিসেবে কি বসবে, এটা হচ্ছে প্রথম ছক। দ্বিতীয় ছক আছে ভার্বের পরিবর্তন, যে আরেস অংশে ভার্ব হিসেবে কি থাকলে আর ডিরেক্ট নারেশনে ভার্ব হিসেবে কি থাকলে ইনডিরেক্ট নারেশনে ভার্ব কি বসবে। আর 3 নম্বর ছক আছে এই যে 5 নম্বর নিয়মে সময় সংকলিত অংশের পরিবর্তন বা আনুষঙ্গিক অংশের পরিবর্তন, যে ডিরেক্ট নারেশনে কি সময় থাকলে ইনডিরেক্ট নারেশনে উত্তর করার সময় তার পরিবর্তে কি বসবে। এরূপ ভাবে 3টি ছক আছে, যেখান থেকে তোমরা আরো 20% ইনশাআল্লাহ নারেশন সম্পর্কে তোমাদের সম্যক ধারণা হবে। তো আমি আশা রাখবো তোমরা পার্ট 2 এ সংযুক্ত থেকে যে 3টা ছক বুঝবে এবং নারেশনের পরবর্তী স্টেপ তোমরা সমাধান করার চেষ্টা করবে। তো আমি আবারও তোমাদেরকে আরো একবার এই এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করি, যে আমাদের প্রশ্নে বলেন। তো আমি এতক্ষণ তোমাদেরকে ন্যারেশন পার্ট 1 সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা, আমি আশা রাখি এখান থেকে তোমরা 50% ন্যারেশন সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছো। আগামী যে টেবিলগুলো আলোচনা করব, পাশাপাশি যে সেন্টেন্স ন্যারেশনগুলো আলোচনা করব পার্ট 2 এ, তো সেটা দেখার আহ্বান রেখে আমি আজকে এই পর্যন্তই তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।